সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর এখন দলের অন্দরমহল ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে নতুন মন্ত্রিসভা নিয়ে। নতুন এই মন্ত্রিসভা কতটা বৈচিত্র্যপূর্ণ হবে, কারা এগিয়ে আছেন এই তালিকায়, এই নিয়ে আজকের সংবাদ বিশ্লেষণ রয়েছে। আমি আব্দুল্লাহ হুসাইন, আর আমার সঙ্গে যোগ দিচ্ছেন প্রথম আলোর হেড অব ডিপ নিউজ রাজীব আহমেদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। প্রথমে যে বিষয়টা জানতে চাই যে এখন তো আসলে তৎপরতা চলছে, নতুন মন্ত্রিসভা কেমন হবে, মানে কীভাবে গঠিত হবে বা কে কে থাকবে, কি জানা যাচ্ছে, তৎপরতাটা কেমন এখন? দেখেন, মঙ্গলবার দিন সংসদ সদস্যদের শপথ হবে এবং সন্ধ্যায় মন্ত্রিসভার শপথ হবে এবং এই সরকার চাচ্ছে যে দ্রুত ক্ষমতা হস্তান্তর করে বিএনপির কাছে তারা বিদায় নিতে, এবং বিএনপিও চাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব সরকার গঠন করতে। এই পর্যায়ে মন্ত্রিসভা গঠনের কাজটা কিন্তু খুব সহজ নয়। নানা দিক বিবেচনা করে মন্ত্রিসভা গঠন করতে হয় এবং নামগুলো বাছাই করতে হয়, সেখানে যাতে কোনো অযোগ্য ব্যক্তিকে, কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে না নেওয়া হয়, সেই চেষ্টা যে কোনো দলের পক্ষ থেকেই থাকে। তো বিএনপির সূত্রে আমরা যেটা জানতে পারছি যে বিএনপি খুবই তৎপর এবং নানা জায়গায় তারা আলোচনা করছে, পরামর্শ করছে, নিজেদের ভিতরে আলোচনা করে মন্ত্রিসভা গঠনের তারা প্রস্তুতি নিচ্ছে, নামগুলো চূড়ান্ত করছে। এই যে নতুন মন্ত্রিসভার মানে ধরনটা কেমন হতে পারে, এটা বৈচিত্র্য কেমন থাকতে পারে? দেখেন, নতুন মন্ত্রিসভার ক্ষেত্রে বিএনপির আমরা যেটা জানতে পেরেছি, আগেই বলে নিই, এটা বিএনপির ঘনিষ্ঠ সূত্র থেকে, দায়িত্বশীল নেতাদের কাছ থেকে এবং তারেক রহমানের আশপাশে যারা ঘনিষ্ঠভাবে থাকেন, তার সাথে কাজ করেন, তাদের সূত্র থেকে আমরা এই বিষয়গুলো জানতে পেরেছি। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা জানতে চাচ্ছি যে মন্ত্রিসভায় অভিজ্ঞদের পাশাপাশি মূলত জোর দেওয়া হবে তরুণ এবং মেধাবীদের ক্ষেত্রে। বয়োজ্যেষ্ঠ যারা একেবারেই অনেক বেশি বয়স, তাদের অনেকে এবার সংসদ সদস্য হিসেবে এসছেন, কিন্তু তাদের হয়তো মন্ত্রিসভায় নাও রাখা যেতে পারে, অথবা তাদেরকে ভিন্ন ধরনের দায়িত্ব দেওয়া হতে পারে। আরেকটা বিবেচনা থাকবে যে দেশের সকল অঞ্চলকে একটা রিপ্রেজেন্টেশন রাখা মন্ত্রিসভার। কারণ দেখেন, সব অঞ্চল সবসময়, সব সরকারের সময় দেখা যায় যে সবগুলো বিভাগ থেকে মন্ত্রীদের রাখা। আবার দেখেন, ধর্মীয় প্রতিনিধি, মানে বিভিন্ন সংখ্যালঘু থেকে, তাদের কাছ থেকে প্রতিনিধি, আবার জাতিগত সংখ্যালঘু যারা আছেন তাদের রাখা হতে পারে। সব মিলিয়ে আপনার মন্ত্রিসভাটা মূলত প্রাধান্য দেওয়া হবে তরুণ এবং মেধাবীদের প্রাধান্য দেবে। তরুণ বলতে কি একেবারেই তরুণ নয়, যারা অপেক্ষাকৃত তরুণ আর কি। নারীদের তো অবশ্যই, আমি যেটা বলছিলাম যে জাতিগত সংখ্যালঘু এবং ধর্মীয় সংখ্যালঘুদের পাশাপাশি আবার নারীদেরও রাখা হবে মন্ত্রিসভায়। আমাদের সংবাদ প্রকাশিত হয়েছে আজকে, নারীদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য এবং মানিকগঞ্জ, সিলেট ও ফরিদপুর অঞ্চলের সংসদ সদস্যদের মধ্যে থেকে একাধিক জনকে মন্ত্রিসভায় রাখা হতে পারে বলে জানা গেছে। আপনি বলছিলেন, ইঙ্গিত দিচ্ছিলেন, কোনো নাম কি জানা গেছে? দেখেন, আমরা অনেক নামই জানি, অনেক আলোচনাই জানি, কিন্তু যাদেরটা মোটামুটি নিশ্চিত এবং ঘনিষ্ঠ সূত্র থেকে আমরা জানতে পেরেছি তাদের নামই আমরা বলছি। কারণ একটা দায়িত্বশীল পত্রিকা হিসেবে আমরা শুধু সেগুলোই বলতে পারি যেটা মোটামুটি নিশ্চিত। পরে দেখা গেল আমরা কতগুলো নাম নিয়ে আসলাম, নানা নামে নানা খবর দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, সেগুলো না হলে তখন একটা বদনাম হয় যে কোনো দায়িত্বশীল সংবাদ মাধ্যমের ক্ষেত্রে। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি মন্ত্রী হবেন, এটা খুব স্বাভাবিক। স্থায়ী কমিটির সদস্য যিনি মেজর হাফিজউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, আব্দুল মঈন খান, বয়েশ্বরচন্দ্র রায়, সেলিমা রহমান, এদের নাম আলোচনায় আছে এখন পর্যন্ত। কমিটির সদস্য, জি, এখন পর্যন্ত আলোচনায় আছে এবং শেষ পর্যন্ত কি হয় সেটা তো আমরা এখনই বলতে পারবো না, কিন্তু খুবই গুরুত্ব সহকারে তাদের নাম বিবেচনায় আছে। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যিনি, ওনাকে একটা ভিন্ন রকমের পদ দেয়া হতে পারে, সেটা হলো প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দেওয়ার পরামর্শ রয়েছে। নজরুল ইসলাম খান, আপনি জানেন যে খালেদা জিয়ার জানা যায় যে বক্তৃতা দেওয়া হয়েছিল, সেই বক্তৃতা তিনি পাঠ করেছিলেন। তারপরে তিনি বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন, কিন্তু তিনি আবার নির্বাচন করেন না। তো এই বিবেচনায় তাকে ওই পদটা দেওয়া হতে পারে, অন্য কোনো গুরুত্বপূর্ণ পদও দেওয়া হতে পারে, তবে আলোচনা আছে যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা তিনি হবেন। আপনি দেখেন, খালেদা জিয়া বেগম জিয়া অনেক অসুস্থ ছিলেন এবং দীর্ঘদিন তার চিকিৎসার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এজেডএম জাহিদ হোসেন। আমরা শুনছি যে তাকে মন্ত্রিত্ব দেওয়া হবে এবং সেক্ষেত্রে তাকে
তিনি যেহেতু চিকিৎসক, স্বাস্থ্য মন্ত্রণালয়টাই প্রাধান্য পেতে পারে। আমরা শুনছি আব্দুল আউয়াল মিন্টু, যিনি বিএনপি রাজনীতির সাথে জড়িত এবং বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যবসায়ী, তাকে মন্ত্রিসভায় রাখা হতে পারে এবং বাণিজ্য মন্ত্রণালয়টা বিবেচনা করা হতে পারে তার জন্য, এরকমও শোনা যাচ্ছে। যুগ্ম মহাসচিব পদের দুজন নেতাকে মন্ত্রিসভায় রাখা হতে পারে, আমি নামটা এখনই বলছি না। জনপ্রশাসন মন্ত্রণালয়ে একজন অবসরপ্রাপ্ত সচিব, তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য বিবেচনা করা হতে পারে, যিনি দলের বিভিন্ন নীতি গবেষণার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। শিক্ষা মন্ত্রণালয়ের ক্ষেত্রে বিগত সময়ে কেউ ছিলেন, এরকম একজনকে বিবেচনা করা হচ্ছে। আপনার পার্বত্য চট্টগ্রাম থেকে একজন দীপেন দেওয়ান বা অন্য মন্ত্রিসভায় আসতে পারেন বলে আলোচনা আছে। আপনি শুরুতেই মির্জা ফখরুল ইসলামের নাম বলছিলেন, কিন্তু এমন একটা আলোচনাও তো আছে যে তিনি রাষ্ট্রপতি হতে পারেন। এটা মানে কতটুকু জানা গেছে? দেখেন, ফেসবুকে এই আলোচনাটা জোরালোভাবে চলছে। বিভিন্ন জন তাকে অভিনন্দনও জানাচ্ছেন, তার স্থানীয় নেতারা এই দাবি তুলছেন, কিন্তু ফেসবুক এবং বাস্তবতা যে ভিন্ন সেটা তো আমরা এই নির্বাচনে দেখলাম। আমরা যেটা খবর নিয়ে জেনেছি, আসলে রাষ্ট্রপতি পদের জন্য এখনই মির্জা ফখরুল ইসলামের নামটা বিবেচনা করা হচ্ছে না, এটা এখন পর্যন্ত। পরে হয়তো চেঞ্জও হতে পারে, কিন্তু আমাদের খবর হলো যে রাষ্ট্রপতি পদের জন্য মির্জা ফখরুল ইসলামের নামটা এখন পর্যন্ত বিবেচনা হচ্ছে না, তাকে মন্ত্রিসভায় রাখা হবে এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দেওয়া হতে পারে, এরকম আলোচনা আছে। বিএনপির বাইরেও তো জোটের 3টি দল থেকে 3জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তারাও কি নতুন মন্ত্রিসভায় স্থান পাবেন? দেখেন, বিএনপির যখন খুব দুর্দিন ছিল, আওয়ামী লীগের সময় দমন পীড়নের মুখে ছিল, বিএনপির সঙ্গে তার জোটের নেতারা ছিলেন এবং পরবর্তীতে তারা নানা প্রলোভনে পড়েছেন, তারা কিন্তু ছেড়ে যাননি এবং এই নির্বাচন শেখ হাসিনা সরকারের পতনের পরেও তারা বিএনপির সাথেই ছিলেন। তো সেক্ষেত্রে জোট থেকে মন্ত্রী দেওয়া সভায় দায়িত্ব দেওয়া হবে, এটা মোটামুটি নিশ্চিত। দুটো নাম নিয়ে বেশি আলোচনা, একটা হলো জোনায়েদ সাকি, তার নামটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে, এবং আন্দালিব রহমান পার্থ, এই দুজনের নাম নিয়ে আলোচনা হচ্ছে। তারা জানেন যে তারা তাদের প্রতীকে নির্বাচন করে জিতে এসেছেন এবং তারা আসলে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। ইসলামপন্থী দল থেকে আপনার বিএনপি জোটে যারা ছিল তাদের দু একজনের বিবেচনা অন্তত একজন বিবেচনায় আসতে পারেন বলে শুনেছি, কিন্তু এটা এখনো অত বড়ভাবে নিশ্চিত করে বলা যাবে না। বিএনপির থেকে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কিংবা যেটি জোটের যারা নির্বাচিত হয়েছেন, এর বাইরে বিশেষজ্ঞ কারোর নাম কি আলোচনা আছে? দেখেন, বিএনপির ভেতর থেকে আমরা যেটা জেনেছি, বিএনপি আসলে দেশে সত্যিকার কিছু পরিবর্তন আনতে চায়, তারা ভালো কাজ করতে চায়, তারা অর্থনৈতিক পুনর্গঠনে ও অন্যান্য ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে চায়। তো সেক্ষেত্রে তারা শুধু এই রাজনীতিবিদদের উপর নির্ভর না করে এক্ষেত্রে যারা এক্সপার্ট, যারা বিশিষ্ট অর্থনীতিবিদ আছেন, যারা আসলে এই বিষয়গুলো ভালো বোঝেন এবং যারা আসলে দুর্নীতি দমনে বেশ ভালো কাজ করতে পারবেন, এদের কয়েকজনকে নিয়ে আসার বিষয়ে আলোচনা চলছে। এখনও চূড়ান্ত নয়, কিন্তু তাদেরকে নিয়ে আসা হতে, তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও বিশেষজ্ঞদের নিয়ে আসা হতে পারে, এরকম আলোচনা চলছে। তো শেষ পর্যন্ত দলের ভিতরে এই বিষয়টা জোরালোভাবেই আছে, শেষ পর্যন্ত কি থাকে সেটা আমরা হয়তো আর অল্প কয়েকদিনের মধ্যেই জেনে যাব, কিন্তু এটা শক্তিশালীভাবে এই বিষয়টা আলোচনা আছে। মন্ত্রিসভার যে আকার, এটা নিয়ে তো যেমন অতীতেও বেশ কিছু কিছু মন্ত্রিসভা বড় হয়েছিল এবং এগুলো নিয়ে সমালোচনাও হয়েছিল। বিএনপি কি ভাবছে যে এবার মন্ত্রিসভা তারা কি বড় করবে, নাকি ছোট আকারে থাকবে, নাকি প্রথমে ছোট থাকবে পরে বড়, মানে কি আলোচনা হচ্ছে? অধ্যাপক ইউনূস সরকার যে চালালো 21 থেকে 22 জন, এর আগে আমরা দেখেছি মন্ত্রিসভায় 50-এর বেশি সদস্য, বিরাট ঢাউস মন্ত্রিসভা করে দলের নেতাদেরকে পেট্রোনাইজ করা, তারা আসলে তেমন কি ভূমিকা রাখতে পেরেছেন সেটা আমরা আওয়ামী লীগ সরকারের সময় দেখি নাই। অনেক সময় দেখা গেছে তারা পুতুল মন্ত্রী হিসেবে বসেছিলেন, তারা আসলে তাদের মন্ত্রণালয় চালিয়েছে আসলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, মন্ত্রণালয় চালিয়েছে আমলারা থেকে, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হয়েছে। আবার উপদেষ্টা পরিষদ রেখেছে, মন্ত্রণালয় মন্ত্রী আছে, আবার উপদেষ্টা পরিষদে আছে, উপদেষ্টারা, প্রধানমন্ত্রীর উপদেষ্টার কথা বলছি, তারা আসলে মন্ত্রণালয়ের কাজগুলো করছেন, এখানে মন্ত্রী তেমন ভূমিকা রাখতে পারছেন না, এরকম নানা প্রবণতা কিন্তু আমরা দেখেছি।
তো এখন পর্যন্ত বিএনপির কাছ থেকে আমরা যে যে খবরগুলো পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে তারা আসলে বড় মন্ত্রিসভা যে না করা সেই কথাটাই বিবেচনা করছে। তারা এই সমালোচনা নিতে নিতে আগ্রহী নয় যে তাদের মন্ত্রিসভা অনেক বড় হয়েছে, অনেক ঢাউস মন্ত্রিসভা হয়েছে। মন্ত্রীদের নানা সুযোগ সুবিধা দেওয়ার বিষয় আছে, গাড়ি বাড়ি ইত্যাদি সুবিধা দিতে হয়। আমাদের দেশটাও তো আর্থিকভাবে অত শক্তিশালী নয় এখন। তো সব মিলে বিএনপির যে চেষ্টা, তারা আসলে মাঝারি মন্ত্রিসভা করবে, 40 থেকে 42 এর আশপাশে থাকতে পারে বলে আমরা শুনেছি। তো সব কিছুই আসলে স্পষ্ট হয়ে যাবে মঙ্গলবার দিন, তখন জানা যাবে আসলে কত মন্ত্রিসভা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, রাজনীতি, অর্থনীতি, অপরাধ সহ নানা বিষয়ের সংবাদ বিশ্লেষণ নিয়ে প্রতিদিনই আমরা আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।